West Bengal Council of Higher Secondary Education, SND, সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংস, আমরা পরস্পরভাবে তোমাদের জন্য একাডেমিক এবং এডুকেশনাল ভিডিও এনে চলেছি। তার মধ্যে একটা নবতম সংযোজন হলো পাইথন প্রোগ্রামিং। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এআই, ডেটা সায়েন্স অ্যান্ড অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাত্রছাত্রীদের প্রত্যেকের সেমিস্টারে, থার্ড সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারে পাইথন প্রোগ্রামিং কিন্তু সব জায়গাতেই আছে। তোমাদের এই পাইথন প্রোগ্রামিং শুধুমাত্র সিলেবাসেই নয়, বর্তমান সমাজ ব্যবস্থায় চলতে গেলে পাইথন প্রোগ্রামিং শেখাটা খুবই আবশ্যক। সে আর্টসের স্টুডেন্ট হোক বা কমার্সের স্টুডেন্ট হোক বা সায়েন্সের স্টুডেন্ট হোক, প্রত্যেকের কিন্তু পাইথন প্রোগ্রামিং শেখাটা খুব আবশ্যিক বর্তমান সমাজে। আর সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংস তোমাদের জন্য এই পাইথন প্রোগ্রামিংয়ের পরপর ভিডিও আপলোড করবে এবং পাইথন প্রোগ্রামিংয়ের একটা কমপ্লিট প্লেলিস্ট থাকবে, যেটা থ্রু দিয়ে তোমরা একদম স্ক্র্যাচ থেকে পাইথন প্রোগ্রামিং শিখতে পারবে। এখানে তোমাদেরকে প্র্যাকটিক্যাল করেও কিন্তু আমরা চেষ্টা করব পরপর করে পাইথন কীভাবে ধাপে ধাপে তোমরা একেবারে শুরুতে পাইথন প্রোগ্রামিংয়ের ইন্ট্রোডাকশন থেকে কীভাবে মেশিন লার্নিং অবধি প্রোগ্রামিং তোমরা পাইথন প্রোগ্রামিংয়ের থ্রু দিয়ে করতে পারো, তার জন্য নমস্কার, আমি সঞ্জয় ঘোষ। আমি তোমাদেরকে এই পাইথন প্রোগ্রামিং নিয়ে ডিসকাস করব। ধন্যবাদ। অলরেডি তোমরা দেখেছো যে আমরা পাইথন প্রোগ্রামিং নিয়ে আলোচনা শুরু করব, কিন্তু আলোচনা শুরু করার আগে আমাদের যেটা বিশেষভাবে জানা দরকার সেটা প্রোগ্রামিং জিনিসটা কী, কেনই বা আমরা প্রোগ্রামিং করি, কী দরকার, প্রোগ্রামিংয়ের প্রয়োজনীয়তা কী, সেটা আমাদেরকে জানা। প্রোগ্রাম হলো এমন একটা জিনিস যেটা আমরা বলতে পারি যে ধরো তোমার কাছে কিছু সমস্যা আছে। অ্যাকচুয়ালি যদি আমরা দেখি বর্তমান যুগে দাঁড়িয়ে আমাদের সবার জীবনে কম্পিউটার খুব ইনএভিটেবল এবং আমরা সমস্ত সমস্যাই কম্পিউটারের মাধ্যমে সলভ করার চেষ্টা করি। এবং যেহেতু আমাদের সমস্ত সমস্যা কম্পিউটারের মাধ্যমে সলভ করার প্রয়োজন হয়, তার জন্য আমাদের জীবনের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো সমাধানের জন্য কম্পিউটারকেই ব্যবহার করে থাকি। যেমন ধরো তোমার খিদে পেয়েছে, তাহলে তুমি জোম্যাটো ইউজ করছো। যেমন ধরো তোমার মুভি দেখতে ইচ্ছা করছে, তুমি অ্যামাজন প্রাইম ইউজ করছো। যেমন ধরো তোমার কোথাও যেতে ইচ্ছা করছে, তুমি ইনড্রাইভ বা উবের ইউজ করছো। যেমন তোমার কিছু কেনাকাটা করতে হলে তুমি অ্যামাজন ইউজ করছো। এগুলোকে বলে ই কমার্স। কিন্তু আমাদের জীবনের দৈনন্দিন সমস্যাগুলোকে যখন আমরা সমাধান করতে চাই, তখন আমরা পথ বেছে নিই কম্পিউটারে, কারণ কম্পিউটার আমাদের সেই দ্রুততম সমাধানটা প্রোভাইড করতে পারে। একজন মানুষ যত দ্রুত না সমাধান করে দিতে পারে কোনো সমস্যা, কম্পিউটার কিন্তু অনেক সমস্যার দ্রুত সমাধান করে দিতে পারে। এখন দেখো, জীবনে প্রবলেম আর সমাধান এর দুজনের মাঝখানে দাঁড়িয়ে আছে কে? কম্পিউটার প্রোগ্রাম। অর্থাৎ আমরা যদি প্রোগ্রামের ধাপগুলো দেখি, সাধারণত প্রোগ্রাম করার আগে আমরা কি করি? অ্যালগরিদম বা ফ্লোচার্ট। অ্যালগরিদম যেখানে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে না, সে কিছু স্টেপ বাই স্টেপ লিখলো এবং প্রবলেমটা সমাধান করার কিছু স্টেপ বাই স্টেপ লিখলো। যেমন ধর, আমি তোমাদের যদি এক্সাম্পল দিই, ধরো চা তৈরি করতে হবে। তুমি তো প্রথমে যখন ছোট, তখন চা তৈরি করতে জানো না, মার কাছে গেলে যে মা চা কী করে তৈরি করবো, তখন মা তোমাকে স্টেপ বাই স্টেপ একটা কাগজে লিখে দিল, এগুলো এই উপকরণগুলো নিবি, জল নিবি, চিনি নিবি, ফোটাবি, তারপর চা তৈরি হবে। তো ওই যে ধাপগুলো লিখে দিল, সেগুলোকেই ধরে নাও তুমি অ্যালগরিদম। অর্থাৎ যখনই কোনো প্রবলেমকে সলভ করতে হবে, তখন আমরা ইংলিশে ধাপে ধাপে যদি লিখি, সেগুলোকেই আমরা বলি অ্যালগরিদম। এবার এই অ্যালগরিদমগুলোকে যখন আমরা কম্পিউটারের বোঝার মতো করে লিখি, অর্থাৎ কম্পিউটার যে ভাষা বোঝে সেই ভাষা বোঝার মতো করে লিখি এবং কম্পিউটারকে বলি ওই সমস্যাটার সমাধান করো, সেই সমস্যাটার সমাধান করে যখন কম্পিউটার আমাদেরকে একটা নির্দিষ্ট উত্তর দেয়, সেটাই হলো কম্পিউটার প্রোগ্রামিং। অর্থাৎ কিছু সিকোয়েন্স অফ স্টেপস যে কিছু নির্দিষ্ট কাজ করতে পারে। দেখো, আমি ডেফিনেশনে বলেছি, কম্পিউটার প্রোগ্রাম ইজ টেলিং এ কম্পিউটার হোয়াট টু ডু বাই গিভিং ইট ইনস্ট্রাকশন। অর্থাৎ তুমি কম্পিউটারকে নির্দেশ দিচ্ছ, দিয়ে বলছো কি করতে হবে, কিভাবে করতে হবে, সব বলে দিচ্ছ। দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড কম্পিউটার প্রোগ্রামিং। এই নির্দেশগুলো তোমাকে শিখতে হবে, এই নির্দেশগুলো তোমাকে জানতে হবে, তাহলে গিয়ে তুমি কম্পিউটার প্রোগ্রামিং করতে পারবে। দেখো, প্রোগ্রামিং যখন তুমি জীবনে শুরু করছো, তখন এই প্রোগ্রামার, কম্পিউটার প্রোগ্রামার কিন্তু একটা অন্য ধরনের একটা বলতে পারো যে তোমাদের কাছে একটা আলাদা ধরনের একটা অভিব্যক্তি আনে। প্রোগ্রামিং
জিনিসগুলো শেখার জন্য তোমার প্রথমে কিন্তু লাগে হিউম্যান আইডিয়া। সলভটা কিভাবে করতে হবে, হিউম্যান সেই আইডিয়াটা তোমাকে দেয়, হিউম্যান আইডিয়াটাকে ইনকালকেট করে, হিউম্যান আইডিয়াটাকে জেনারেট করে, এবং সেই আইডিয়াটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্য নিয়ে কম্পিউটারকে বোঝানোটাই হচ্ছে গিয়ে কম্পিউটার প্রোগ্রামিংয়ের কাজ। দেখো, কম্পিউটার প্রোগ্রামিং স্টার্টেড বাই কপিং হোয়াট কম্পিউটার্স ডু। কম্পিউটার সাধারণত ক্যালকুলেশন, ডিসিশন মেকিং সেই কাজগুলো করতে পারে। তাহলে কম্পিউটার যে কাজগুলো করতে পারে সেই কাজগুলোকে যদি আমি স্তরে স্তরে সঠিকভাবে সাজাতে পারি তাহলে কিন্তু আমার একটা প্রোগ্রাম দাঁড়িয়ে যাবে। কম্পিউটার কিন্তু সাধারণত কম্পিউটার প্রোগ্রাম যেটা হয় যে হিউম্যান ইনস্ট্রাকশনসগুলো লেখে, যে ইনস্ট্রাকশনটা হিউম্যানও বুঝতে পারে আবার কম্পিউটারও বুঝতে পারে, অর্থাৎ they let us write instruction in a way what human and computers can both understand, দুজনেই যাতে বুঝতে পারে সেরকম ধরনের একটা জিনিস হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ কম্পিউটার আর আমাদের মধ্যে একটা ব্রিজিং করছে হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। যে ভাষাটা কম্পিউটারও বোঝে, যে ভাষাটা আমিও বুঝি বা তুমিও বোঝো, সেটাই কিন্তু হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন যখন তুমি কম্পিউটার প্রোগ্রামিং শিখছো মানে তুমি কম্পিউটার প্রোগ্রামার হবে। আর কম্পিউটার প্রোগ্রামার হতে গেলে তোমার লাইফের চারপাশে এই শব্দগুলো ঘুরে বেড়াবে। কি? সিনট্যাক্স, ডেটা টাইপস, অ্যাবস্ট্রাকশনস, ভ্যারিয়েবলস, মেকআপ, কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, ফাংশনস, মেথডস, মেমরি ম্যানেজমেন্ট, পার্সিং, কন্ট্রোল স্ট্রাকচার। এখন এই সমস্ত শব্দগুলো চারপাশে যখন ঘুরে বেড়াবে, এই শব্দগুলো দেখো ছড়িয়ে ছিটিয়ে আমি রেখেছি। আর প্রোগ্রামিং শিখতে শিখতে আমরা যেটা করব, এই শব্দগুলোকে জুড়তে শিখব, একটা একটা করে শব্দগুলোকে জুড়তে শিখবো যখন, আর শব্দগুলোর মানে যখন বুঝতে শিখব, তখন কিন্তু আমার প্রোগ্রামিং শেখাটা এই বৃত্তটা সম্পন্ন হবে। এখন প্রোগ্রামিং শিখতে গেলে আগে তোমাকে জানতে হবে যে কম্পিউটার কিভাবে কাজ করে। সেটা বুঝতে গেলে আমাকে দেখতে হবে, জানতে হবে যে জন ভন নিউম্যান এই ভদ্রলোক প্রথম স্টোর প্রোগ্রাম কনসেপ্ট আমাদের সামনে আনে। এখন প্রোগ্রামিং করা এখনো যে সমস্ত প্রোগ্রামিং করে এই জন ভন নিউম্যান আর্কিটেকচারই ফলো করে। ভন নিউম্যান কি বলে? ভন নিউম্যান বলেন যে আমরা যখন ইনপুট কম্পিউটারে দেব তখন সেই ইনপুটগুলো গিয়ে মেমোরিতে আগে স্টোর হবে। অর্থাৎ যাই ইনপুট দিই না কেন, ইনপুট হিসাবে সেগুলো মেমোরিতে স্টোর হবে। এখন ইনপুট হিসাবে আমরা কি দিই কম্পিউটারে? ইনপুট হিসাবে আমরা কম্পিউটারে দিই ডেটা, রাইট? আর সেই অর্থাৎ ডেটাগুলো প্রথমে মেমোরিতে স্টোর হবে, তারপর সেই ডেটাগুলো মেমোরি থেকে যাবে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটের কাছে। এই অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট থাকছে প্রসেসরের কাছে, তো সেখান থেকে যাবে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটের কাছে। অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটের কাজ হলো এই ডেটাগুলোকে প্রসেস করা। ধরো তুমি 2 আর 2 যোগ করতে চাইছো, তাহলে তুমি কম্পিউটারকে কি দেবে? 2 2, মানে ডেটাটা কি? 2 আর 2। এবার যোগ করতে চাইছো মানে সেটা কোথায় যাবে? অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাছে। তো যোগটা কি? একটা অ্যারিথমেটিক অপারেশন, সেটা কে পারফর্ম করবে? অ্যারিথমেটিক লজিক ইউনিট পারফর্ম করবে। তাহলে অ্যারিথমেটিক লজিক ইউনিট এই 2 আর 2 যোগ করে কত দিল? 4। এবার এই 4টা হলো ইনফরমেশন, অর্থাৎ আউটপুট। এই ইনফরমেশনটা আবার মেমোরিতে স্টোর হবে। অর্থাৎ প্রথমে কি হলো? আমি যে ডেটাটা দিলাম সেই ডেটাটাও স্টোর হলো মেমোরিতে। তারপর ডেটাটাকে প্রসেস করার পর যে ইনফরমেশনটা পেলাম সেই ইনফরমেশনটাও স্টোর হলো মেমোরিতে। এবার আউটপুট ডিভাইস কি করবে? ওই মেমোরি থেকে ইনফরমেশনটা এক্সট্রাক্ট করে আমাদেরকে শো করবে। এই যে ডেটাগুলো দিলাম স্টোর হলো, ইনফরমেশন জেনারেট হলো, স্টোর হলো, এটাই হচ্ছে স্টোর প্রোগ্রাম কনসেপ্ট বা ভন নিউম্যান বলে গেছেন। এবং এখনো অবধি যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে অবশ্যই তারা ভন নিউম্যানকে ফলো করে কাজ করে। নাও প্রোগ্রামিং ক ধরনের হয়? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2 ধরনের হয়, একটা ইম্পারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নাও সাধারণত ইম্পারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে ধরনের প্রোগ্রামিংগুলো আমরা করে থাকি সেগুলো হচ্ছে ইম্পারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে প্রসিডিউরাল প্রোগ্রামিং, তোমরা যারা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম শুনেছ, ধরো সি, সি প্লাস প্লাস, বেসিক, কোবল, ফোর্টন, এগুলো সবই হচ্ছে ইম্পারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে। আর ইম্পারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়াও আরেকটা হচ্ছে ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
এই যে ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো সাধারণত ফাংশনাল প্রোগ্রামিং বা লজিক প্রোগ্রামিং দিয়ে হয়। লজিক প্রোগ্রামিং সাধারণত হয় লিপস বা প্রোলগ, এগুলো হচ্ছে লজিক প্রোগ্রামিং দিয়ে হয়। এগুলো তোমরা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করবে তখন তোমরা লিপস বা প্রোলগ এগুলোর নাম শুনে থাকবে। এগুলো লজিক প্রোগ্রামিং হয় এবং সেটা নলেজ বেসের উপর ডিপেন্ড করে তৈরি হয়। নাও আমাদের বিষয়বস্তু হচ্ছে ইম্পারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইম্পারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সিকোয়েন্সিয়ালি মানে পরপর এক্সিকিউটেড হয়। অর্থাৎ আমি কি বলেছিলাম যে প্রোগ্রামগুলো মানেই হচ্ছে কতগুলো নির্দেশের সমষ্টি, কতগুলো ইনস্ট্রাকশন বা নির্দেশের সমষ্টি। এখন এই নির্দেশগুলো যখন আমরা পরপর লিখি, সেই নির্দেশগুলো একটার পর একটা নির্দেশ যখন সিকোয়েন্সিয়ালি এক্সিকিউটেড হয়, সেটাই হচ্ছে ইম্পারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য। এখন এই ইম্পারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত তিন ধরনের হয়, একটা প্রসিডিউরাল প্রোগ্রামিং, একটা স্ট্রাকচার প্রোগ্রামিং আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখন পাইথন প্রোগ্রামিং যখন আমরা শিখব, পাইথন প্রোগ্রামিং প্রসিডিউরাল প্রোগ্রামিংও বটে, আবার স্ট্রাকচার প্রোগ্রামিংও বটে, আবার তার মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়েরও একটা কোলাবোরেশন আছে। অর্থাৎ পাইথন প্রসিডিউরাল প্রোগ্রামিং অ্যাজ ওয়েল অ্যাজ অবজেক্ট প্রোগ্রামিং অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রাকচার প্রোগ্রামিং বটে। এখন অর্থাৎ এই যে পাইথন নামটা শুনলেই কিরকম একটা অ্যামাজনের জঙ্গল, একটা সাপের মতো একটা কিছু মনে হয় যে পাইথন সাপ বা এরকম ধরনের কিছু। তো পাইথন নামটা কেন হলো? এটা বলছি যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু সেখানে পাইথন নামটা কেন হলো? পাইথন নামটা আমরা একটু উৎসটা খুঁজি, আমরা দেখতে পাবো যে গডিও ভ্যান রসুম 90s-এ এই পাইথন প্রোগ্রামিং আবিষ্কার করে। দেখো, দু ধরনের জিনিস হয়, একটা হচ্ছে নর্মাল প্রোগ্রামিং আর এক ধরনের হচ্ছে স্ক্রিপ্টিং। স্ক্রিপ্টিং মানে হচ্ছে গিয়ে অলরেডি তুমি ছোট অলরেডি তার পেছনে কিছু অনেক কার্যপ্রণালী লেখা আছে এবং তাকে একটি স্ক্রিপ্ট দিয়ে বলা আছে, তুমি সেই স্ক্রিপ্টটি লিখছো, সাথে সাথে কার্যপ্রণালীগুলো এক্সিকিউট করছে। এই পাইথন প্রোগ্রামিং হলো ব্রিজ বিটুইন প্রোগ্রামিং অ্যাজ ওয়েল অ্যাজ স্ক্রিপ্টিং। অর্থাৎ পাইথন প্রোগ্রামিংয়ে স্ক্রিপ্ট হিসেবেও লেখা যায় ছোট, আবার একটা গোটা প্রোগ্রাম হিসেবেও কিন্তু লেখা যায় এখানে। আর এই গডিও ভ্যান রসুম যখন স্ক্রিপ্টিং এর জন্য আগে আলাদা ল্যাঙ্গুয়েজ ছিল, যেমন শেল স্ক্রিপ্ট বা এগুলোর নাম হয়তো শুনে থাকবে তোমরা, আর প্রোগ্রামিং এর জন্য ছিল সি, C++, এরা ছিল। ইনি কি করলেন, স্ক্রিপ্টিং আর প্রোগ্রামিং এই দুটোকে মার্জ করে দিলেন এবং সেখান থেকেই তৈরি হলো কিন্তু পাইথন প্রোগ্রামিং। অ্যাকচুয়ালি ওনার একটি খুব ফেভারিট ওয়েব সিরিজ ছিল, তোমরা তো সবাই ওয়েব সিরিজ দেখো, ওনার একটি ফেভারিট ওয়েব সিরিজ ছিল, দ্যাট ইজ মন্টি পাইথন ফ্লাইং সার্কাস। এটা একটা কমেডি ওয়েব সিরিজ। এই কমেডি ওয়েব সিরিজে মন্টি পাইথন এই নামটার থেকেই কিন্তু উনি পাইথন প্রোগ্রামিংয়ে সৃষ্টি করেন বা পাইথন প্রোগ্রামিং নামটা আসে। অর্থাৎ এটা কোনো সাপ বা এরকম ধরনের কিছু থেকে নামটা আসেনি। তো পাইথন প্রোগ্রামিং 90s-এ স্টার্ট হলো, আস্তে আস্তে ইভলভ করতে শুরু করে। 94-এ ছিল পাইথন 1.0 প্রথম, তারপর পাইথন 2.0 এটা তৈরি হলো 2000-এ। আগে পাইথন 1.0-র মধ্যে দ্যাট ওয়াজ ইনকমপ্লিট, যেটা গার্বেজ কালেকশন ছিল না। আমি গার্বেজ কালেকশন নিয়ে আমরা পরে আস্তে আস্তে বিস্তারিত জানতে পারবো, যখন আমরা অবজেক্ট বুঝবো, যখন আমরা অবজেক্টের ডিস্ট্রাকশন বুঝবো, তখন আমরা গার্বেজ কালেকশন নিয়ে পরে জানতে পারবো। পাইথন 2.0 কম্প্রিহেন্সিভ গার্বেজ কালেকশন অ্যান্ড ইউনিকোড সাপোর্ট নিয়ে কিন্তু এলো, অর্থাৎ বাইট কোডের সাপোর্ট নিয়ে এলো। পাইথন 3.0, পাইথন 2.0 এর যে মেজর ড্রব্যাকগুলো ছিল সেই ড্রব্যাকগুলোকে ওভারকাম করে পাইথন 3.0 ছিল। আর এখন চলছে পাইথন 3.x, মানে 3.8, 3.9 এগুলো কিন্তু পাইথনে চলছে। পাইথন দিনোত্তর আরও পাওয়ারফুল হচ্ছে আরও। কারণ মজার জায়গাটা হচ্ছে, তুমি ছোটবেলায় যখন ক্লাস 1-এ পড়তে তখন কিছু অঙ্ক শিখেছিলে, তারপর যখন ক্লাস 2-তে উঠলে 1-এর বিদ্যাটাও আছে, প্লাস 2-এর কিছু নতুন জিনিস শিখলে, তারপর যখন ক্লাস 3-তে উঠলে তখন 1ও আছে, 2 আছে, 3 আছে। অর্থাৎ এভরিডে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কীভাবে ইভলভ করে, ইভলভিং কেন বলা হয়, তার কারণ তার আগের যে নলেজগুলো ছিল, আমি নতুন যে নলেজগুলো ডিসকাস করলাম তখন তার নলেজ বেসের মধ্যে, বা তখন আমি বলতে পারো তার লাইব্রেরির মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম সেগুলো। অর্থাৎ ধরো তুমি আগে যোগ করতে পারতে, ভালো, পরে শিখলে যে যোগের মাধ্যম দিয়ে গুণ করা যায়, অর্থাৎ পরে তুমি ওই গুণটা করার জন্য আগে যোগ করে করে গুণ করতে, তারপর যখন গুণটা করে ফেললে এবার গুণটাকে ইউজ করে তুমি আবার এক্সপোনেনশিয়াল করতে পারো।
এক্সপোনেনশিয়েশনকে ইউজ করে তুমি আবার পলিনোমিয়াল করতে পারো। লাইক এইভাবেও কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে গ্রো করতে থাকে, রাইট? তাহলে পাইথন প্রোগ্রামিং এর ক্ষেত্রে পাইথন প্রোগ্রামিং এর মূল যে জায়গাগুলো অর্থাৎ ফিচার অফ পাইথন প্রোগ্রামিং কি সেটা একবার দেখে নেওয়া যাক। এটা গেল পাইথন প্রোগ্রামিং কিভাবে ইভলভ করলো, কিভাবে পাইথন প্রোগ্রামিং আস্তে আস্তে এগোলো। তার প্রথমে পাইথন 94-এ ছিল পাইথন 1.0, 2000-এ এলো পাইথন 2.0, 2008-এ এলো পাইথন 3.0, আর এখন চলছে 3.x মানে 3.9, 3.8 এই ধরনের জিনিসগুলো এখন চলছে। নাও ফিচার অফ পাইথন, এখন প্রশ্ন আসতে পারে ওয়াই পাইথন প্রোগ্রামিং, ওয়াই নট আদার প্রোগ্রামিং? এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সি আছে, জাভা আছে, এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন প্রোগ্রামিং নিয়ে আমরা পড়াশোনা করব। প্রথম হচ্ছে গিয়ে সোজা, ইজি টু রিড। পাইথন প্রোগ্রামিং করা খুবই সোজা এবং পাইথন প্রোগ্রামিং এ সিনট্যাক্স খুব লুসিড। সিনট্যাক্স মানে হচ্ছে, ধরো সিনট্যাক্স ব্যাপারটা কি, এটাও তো আমাদের একটা বিষয়বস্তু না। ধরো যখন আমরা একটা কথা বলছি, সেই কথা বলার সময় আমরা প্রপার ব্যাকরণ মেনে যদি কথা না বলি, তাহলে আমি যে ভাবটা সম্প্রসারণ করতে চাইছি বা এক্সপ্রেশনটা করতে চাইছি, সেই এক্সপ্রেশনটা ইনকমপ্লিট। যেমন তুমি যদি বলো মা আমি ভাত, এই সেন্টেন্সটা কমপ্লিট হলো না। তুমি যদি বলো মা আমি ভাত খাবো, তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হলো। অর্থাৎ এই সেন্টেন্সটা কমপ্লিট হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমাকে প্রপার ব্যাকরণ মেনে তোমাকে এক্সপ্রেশনটা এক্সপ্রেস করতে হবে বা সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। অ্যান্ড এক্ষেত্রে পাইথনের সিনট্যাক্স ইজ ভেরি ইজি ফর হিউম্যান বিং। অনেকটা আমরা যে ধরনের কথাবার্তা বলি সেই রকমভাবেই কিন্তু কথা বলেই আমরা কম্পিউটারকে নির্দেশ দিতে পারি, সেভাবে কথা বলেই কিন্তু আমরা কম্পিউটারকে ইনস্ট্রাক্ট করতে পারি। তার জন্য পাইথন হচ্ছে ইজি টু রিড। অবশ্যই এটা একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমরা জানো যে ফার্স্ট সেমিস্টারে বা আগে একটু পড়েছো তোমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত 3 ধরনের হয়। সেখানে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ থাকে, অর্থাৎ মেশিন কি বোঝে, খালি 0, 1 বাইনারি এগুলোকে বোঝে। তাহলে যখন মেশিন 0, 1 বোঝে সেটা হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। পরে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ তো মানুষ বুঝতে পারে না, তাহলে মানুষ কিভাবে মেশিনকে নির্দেশ করবে? তখন এলো আরেকটা শব্দ যেটাকে বলে নেমোনিক্স। এই নেমোনিক্স মানে হচ্ছে মাইন্ড ওয়ার্ড, গ্রিক শব্দ এটা একটা। তো এই মাইন্ড ওয়ার্ড মানে তোমার ওই কোনো একটা অ্যাকশনের এগেনস্টে তোমার মাইন্ডে যে অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ডটা প্রথমে আসছে সেটাই হচ্ছে নেমোনিক্স। মানে সে ধরো তুমি যোগ করছো, তো যোগের পুরো নাম কি? অ্যাডিশন। কিন্তু আমরা কি অ্যাডিশন বলি? আমরা কি বলি? অ্যাড। অর্থাৎ এই নেমোনিক্স হলো এরকম অ্যাড, সাব, ডিভ এইরকম ধরনের কিছু অ্যাব্রিভিয়েটেড টার্মস অফ অপারেশন, এইগুলোকে বলা হলো অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। আর এই অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজও দেখলো মানুষের অসুবিধা হচ্ছে, কারণ মানুষ তো এরকমভাবে কথা বলে না। যোগ করার সময় কি তুমি বলো অ্যাড করো, নাকি লেখো 2+3? অর্থাৎ তুমি সিম্বল ইউজ করো, তাই তো? সিম্বল যখন ইউজ করো তখন মানুষ যেভাবে কথা বলে সেভাবেই যদি আমি বলতে চাই যে আমি যোগ করতে চাই আমি লিখবো 2+3, বিয়োগ করতে চাই আমি লিখবো 4-2। তার মানে মানুষের বোঝার মতো যখন ল্যাঙ্গুয়েজটাকে আবার রূপান্তর করা হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে, তখন এলো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু আলটিমেটলি কম্পিউটার কিন্তু মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই বোঝে। তাহলে সেখান থেকে এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে কম্পিউটারকে বোঝাবার জন্য মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্টারের দরকার পড়লো। আর সেই কনভার্টারের জন্য এলো তোমার কম্পাইলার। সে কি করলো? আমরা মানুষ যেটা বোঝে প্রোগ্রামিং সেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সেটাকে আমরা কম্পাইলারে দিলাম। কম্পাইলার সেখান থেকে মেশিন কোড তৈরি করলো বা কম্পাইলার সেখান থেকে অ্যাসেম্বলি কোড তৈরি করলো। এবার তারপর কিন্তু অ্যাসেম্বলার সেগুলোকে নিয়ে কাজ করবে। তো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ইউজার ফ্রেন্ডলি বা তোমার আমার বোঝার সুবিধার জন্য, অর্থাৎ আমরা এমনভাবে কম্পিউটারকে আমাদের মতো করেই বলবো, কম্পিউটার আমাদের মতো করেই বুঝবে। পেছনে কম্পাইলার কাজ করবে, ইন্টারপ্রিটার কাজ করবে, বাট কম্পিউটারে প্রোগ্রামিং লেখার সময় যখন আমরা আমাদের মতো ল্যাঙ্গুয়েজ ইউজ করবো সেটাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওপেন সোর্স, অর্থাৎ অনেক সফটওয়্যার আছে যেগুলো আমাদের কিনতে হয়, পারচেস করতে হয়, কিন্তু এটা একটা ওপেন সোর্স এবং তুমি এটাকে যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারবে। এক্সটেন্সিবল মানে কি? তুমি
পরবর্তীকালে এটাকে আরও এক্সটেন্ড করতে পারবে এবং এর সাথে যেটা বলছিলাম যে তুমি আস্তে আস্তে লাইব্রেরিকে এনরিচ করতে পারবে, তুমি নিজে লাইব্রেরি বানাতে পারবে, বানিয়ে একে আরও পাওয়ারফুল করে তুলতে পারবে। And last but not least, this is the most powerful feature of Python. Python is dynamic typing. আগে সি প্রোগ্রামিং বা সি প্লাস প্লাস প্রোগ্রামিং বা জাভা প্রত্যেকে স্ট্যাটিক টাইপিং, অর্থাৎ কোনো একটা ডেটা ডিক্লেয়ার করতে গেলে সেখানে কিন্তু আমাকে ডেটা টাইপ মেনশন করতে হতো, কিন্তু পাইথন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমাকে কোনো ডেটা টাইপ মেনশন করতে হয় না। আমরা যে ডেটা দিই সে ডেটা অনুযায়ী পাইথন নিজে ডেটা টাইপ অ্যাসাইন করে নেয়, কারণ এভরিথিং ইন আ পাইথন ইজ অ্যান অবজেক্ট। তাই জন্য সে সেভাবেই কিন্তু অ্যাসাইন করে নেয়। কিভাবে সেটা আমরা পড়ে আসছি। এবার আমি বলেছি তোমাদেরকে, ক্লেম করেছি পাইথন ইজি টু রিড। তাহলে দেখো, পাইথন যখন আমরা কোনো একটা প্রোগ্রামিং লিখি, সেটা সিতে যদি আমরা কোনো প্রোগ্রামিং লিখতে যাই, পাইথন হচ্ছে সিম্পলিসিটি, রেগুলারিটি এর মধ্যে আছে এবং সিম্পল লেখা, খুব সিম্পল পাইথন প্রোগ্রামিং লেখা। ওকে, কম্পেয়ার টু দ্যাট আমি যদি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে যাই সিতে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাশ ইনক্লুড studio.h, হ্যাশ ইনক্লুড conio.h এইসব দিয়ে ভয়েড মেন করে তারপর আমি প্রিন্টএফ দিয়ে তার মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখতাম। কিন্তু পাইথনে এসব কিচ্ছু দিতে হবে না, তুমি জাস্ট প্রিন্টের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লেখো, প্রিন্ট করে দেবে। দ্যাট মিনস তোমার এস অফ কোড, তোমার অনেক কোড লেখা রিডিউস করে দিচ্ছে, তোমার অনেক নাম্বার অফ ইনস্ট্রাকশন লেখা কমিয়ে দিচ্ছে, আননেসেসারি জিনিস লেখা তোমার কমিয়ে দিচ্ছে, অনেক কম মনে রাখতে হচ্ছে। যে যখন তোমার পড়াশোনা কম মনে রাখতে হয় তখন সেটা কী হয়ে যায়, ইজি টু ইউজ, ইজি টু হ্যান্ডেল। দ্যাটস ওয়াই পাইথন ইজ ইজি টু ইউজ। নাও আমি তোমাদেরকে এখানে দেখাবো কিভাবে পাইথন প্রোগ্রামিংকে ইউজ করা যায়। তার আগে আমরা আর একটু কিছু জেনে নিই। সেটা হচ্ছে যে পাইথন হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি আর পোর্টেবিলিটি এর। পাইথন যেটা সাধারণত REPL বলে, REPL মানে রিড ইভ্যাল প্রিন্ট লুপ। অর্থাৎ এর যে কাজগুলো হয়, প্রথমে রিড করে, তারপর ইভ্যাল মানে ইভালুয়েট করে, তারপর ইভালুয়েশন রেজাল্টটাকে প্রিন্ট করে, আর এই কাজটাই বারবার করতে থাকে, এটাকেই বলা হয় REPL। তো এটা একটা শর্ট ডেভেলপমেন্ট সাইকেলের মধ্যে আছে যে প্রোভাইডস ইমিডিয়েট ফিডব্যাক উইথ IO ওভারহেড। মানে আমরা যখন ইন্টারঅ্যাক্ট করি, আমরা ইন্টারঅ্যাক্ট করবো কিসের থ্রু দিয়ে, ইনপুট আউটপুটের থ্রু দিয়ে। তাহলে পাইথন এখানে কিন্তু এরকম শর্ট ইন্টারঅ্যাকশন আমরা করতে পারি, যতটুকু প্রয়োজন ততটুকু কাজ করে আমি বেরিয়ে এলাম, আমার আর বেশি কিছুর দরকার নেই। নাও পাইথন হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম। ক্রস প্ল্যাটফর্ম মানে কি? মানে ধরো আমার কাছে উইন্ডোজ ওএস আছে, তোমার কাছে ম্যাক ওএস আছে, কারোর কাছে iOS আছে, ডিফারেন্ট কাইন্ড অফ অপারেটিং সিস্টেম আছে, ডাজন্ট ম্যাটার। আমার মেশিনে যে কোডটা রান করবে তোমার মেশিনেও রান করবে, তার মেশিনেও রান করবে। পাইথন ক্রস প্ল্যাটফর্ম, সমস্ত জায়গায় পাইথন ইউজ করা যায়। প্ল্যাটফর্ম বা আর্কিটেকচার বা অপারেটিং সিস্টেমের উপর ফিক্সড নয় যে এই অপারেটিং সিস্টেম ছাড়া এটা ইউজ করা যাবে না, এরকম ব্যাপার নেই, সমস্ত অপারেটিং সিস্টেমে ইউজ করা যায়। যখন কোনো একটা প্রোগ্রাম, যখন আমরা পাইথন প্রোগ্রাম লিখি, সেই পাইথন প্রোগ্রামটাকে যখন সেভ করি তখন সেই প্রোগ্রামটা সেভ হয় .py বলে। তাহলে পাইথন প্রোগ্রামিংয়ের এক্সটেনশন হলো .py। ওকে, এটা তোমাদের MCQ কোশ্চেনে এরকম আসতে পারে, হোয়াট ইজ দ্য এক্সটেনশন অফ পাইথন প্রোগ্রামিং, তখন তোমরা বলবে .py। মজার ব্যাপার হলো পাইথন প্রোগ্রামটা যখন আমরা লিখি, সেই প্রোগ্রামটা আমরা কম্পাইলারকে দিই, কম্পাইলার সেটাকে বাইট কোডে কনভার্ট করে। এই বাইট কোড ক্যান বি আন্ডারস্ট্যান্ডেবল বাই এনি প্ল্যাটফর্ম। এখানে এই কম্পিউটারে এই কম্পাইলারের কাজই হচ্ছে যে বাইট কোডে কনভার্ট করা, তাই জন্য এটা ক্রস প্ল্যাটফর্ম করতে আরও সুবিধা হয়। অর্থাৎ পাইথন বাইট কোডে কনভার্ট হয়, পাইথন সোর্স কোড বাইট কোডে কনভার্ট হয়। এই বাইট কোডটা যায় PPM এর মধ্যে পাইথন ইন্টারপ্রিটারের কাছে, সেই বাইট কোডটা লাইন বাই লাইন পাইথন এক্সিকিউট করে, তখন যে ইন্টারপ্রিটার কাজ হয়। দেখো ধাপগুলো যদি আমি বলি, প্রথমে তুমি কোড এডিটর বা IDLE ইউজ করলে, লার্নিং এনভায়রনমেন্ট, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট, তুমি যখন IDLE ইউজ করছো, সেখানে তুমি একটা পাইথন প্রোগ্রাম লিখলে, যে প্রোগ্রামটা লিখলে সেটাকে বলা হয় সোর্স ফাইল। অর্থাৎ তুমি যে পাইথন প্রোগ্রামটা লিখলে সেটাকে .py দিয়ে সেভ করলে, সেটা হলো সোর্স ফাইল। তাকে তুমি পাঠালে পাইথন কম্পাইলারের কাছে, পাইথন কম্পাইলার সেটাকে কম্পাইল করলো, সোর্স ফাইলটাকে কম্পাইল করলো, করে কি তৈরি করলো, বাইট কোড তৈরি করলো।
এই বাইট কোড গেল পিভিএম অর্থাৎ পাইথন ভার্চুয়াল মেশিনের কাছে। পাইথন ভার্চুয়াল মেশিনের কাছে পাইথন রানটাইম এনভায়রনমেন্ট আছে, যেখানে পাইথন ইন্টারপ্রিটার আছে। সে এই বাইট কোডগুলোকে লাইন বাই লাইন এক্সিকিউট করলো, করে আমাকে রেজাল্টটা দিল। দেখো নর্মালি কি হয়, যদি আমি একটা পাইথন প্রোগ্রামিংয়ে .py ফাইলটা নিয়ে ধরো তুমি তোমার বন্ধুকে দিয়ে প্রোগ্রামটা রান করো, তো তোমার বন্ধুর কাছে অবশ্যই পিভিএম থাকতে হবে প্রোগ্রামটা রান করানোর জন্য। এখন যদি তোমার বন্ধুর কাছে পিভিএম না থাকে, তাহলে তোমার বন্ধু কি পাইথন প্রোগ্রামিং রান করতে পারবে না? পারবে। কিভাবে করতে হবে তখন তোমাকে? এই পাইথন প্রোগ্রামিংটা তুমি কি করলে, কম্পাইল করে তার জন্য তুমি ওকে একটা exe ফাইল জেনারেট করে দিলে। এই exe ফাইলটা তোমার পিভিএম এবং পাইথন এনভায়রনমেন্টে যা যা রিকোয়ারমেন্ট, যা যা লিঙ্কার, যা যা অ্যাসোসিয়েট ফাইল, সমস্ত কিছুকে অ্যামালগামেট করে একটা বড় ফাইল জেনারেট করবে, যেটাকে বলবে পাইথন exe ফাইল। এই পাইথন exe ফাইলটা বাইনারি ফাইল থাকে। এইখানে এই যে বাইনারি ভ্যালুগুলো থাকে, এই বাইনারিগুলো ফিক্সড, তাই জন্য এটাকে বলা হয় ফ্রোজেন বাইনারি। ফ্রোজেন বাইনারি টার্মটা, অর্থাৎ ফ্রোজেন বাইনারি হচ্ছে যখন তুমি পাইথন exe জেনারেট করছো, তখন তোমার ওই প্রোগ্রাম, টোটাল প্রোগ্রামের exe-টা জেনারেট করে দিচ্ছে, এবং তুমি যখন ওই প্রোগ্রামটা মেশিনে তোমার বন্ধু নিচ্ছে, exe-টা রান করাচ্ছে, তখন তোমার বন্ধুর মেশিনে পাইথন ভার্চুয়াল মেশিন থাকারও দরকার নেই, কারণ সে ফ্রোজেন বাইনারি ইউজ করছে। কিন্তু যদি তোমার নর্মাল .py ফাইলটা দাও, তাহলে সেক্ষেত্রে তোমার ফ্রোজেন বাইনারি ইউজ লাগবে না, সেক্ষেত্রে শুধু ফাইলটা পাঠাবে। তবে কিন্তু তোমার বন্ধুকে তখন পাইথন ভার্চুয়াল মেশিন ইনস্টল করতে হবে। বুঝতে পারলে? তাহলে যদি .py ফাইলটা পাঠাও, তাহলে পাইথন ভার্চুয়াল মেশিন ইনস্টল করতে হবে। কিন্তু যদি ফ্রোজেন বাইনারি করে পাঠাও বা exe পাঠাও, তাহলে কিন্তু কিছুই ইনস্টল করতে হবে না মেশিনে। ও একদম সব ভার্চুয়াল মেশিন নিয়ে তার মেশিনে চলে যাবে এবং রান করবে। এটা হলো পাইথন প্রোগ্রামিং রান করার একটা পদ্ধতি। না, পাইথন প্রোগ্রামিং আমরা বললাম যে কম্পাইলেশন হয়। এখন পাইথন প্রোগ্রামিং এ দুটো মোড থাকে। একটাকে বলা হয়, এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। তো পাইথন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তার কারণ হচ্ছে বিকজ টিপিক্যালি অটোমেট দ্য টাস্ক, ও যে কোনো টাস্ককে অটোমেট করতে পারে, এবং এর মধ্যে এক্সট্রা কোনো কম্পাইলেশন রিকোয়ারমেন্ট থাকে না। অটোমেশন এক্সিকিউশন হয় এবং ইন্টারঅ্যাক্ট উইথ আদার প্রোগ্রাম, সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথেও ইন্টারঅ্যাক্ট করতে পারে। ইন্টারপ্রিটেড কেন? তার কারণ আমি বললাম যে বাইট কোড যখন যায়, সেটাকে ইন্টারপ্রিটার লাইন বাই লাইন এক্সিকিউট করে। এই লাইন বাই লাইন যখন এক্সিকিউট করে, সেটাকেই বলা হয় পাইথন ইন্টারপ্রিটেশন। নো মেশিন কোড জেনারেশন, অর্থাৎ এখানে আলাদা করে কোনো মেশিন কোড জেনারেট হয় না, ক্রস প্ল্যাটফর্ম পোর্টেবল। এখন আমরা যারা পাইথন প্রোগ্রামিং যখন লিখি, তখন এই যে আমাদের যে মেইন গুরুত্বপূর্ণ জায়গাটা, আমরা বলি পাইথন ইজ ডাইনামিক টাইপিং। আমি পাইথন ডাইনামিক টাইপিং লেখা কেন আমি তোমাকে বলছি, লেট আস ডিসকাস। যে আমরা যেটুকু পড়লাম, যে এইটুকু জায়গার মধ্যে, আমি খালি এর মধ্যে আমরা দেখলাম যে পাইথন প্রোগ্রামিং লেখাটা কত সহজ। চলো আমরা একটা ছোট করে দেখে নিই যে তোমরা প্র্যাকটিক্যালি পাইথন প্রোগ্রামিং করতে হলে পাইথন প্রোগ্রামিং কিভাবে করবে। ওকে, সো সেটা দেখার জন্য আমরা একটুখানি এখানে কোল্যাবে সুইচ করব। দেখো এখানে কিছুই নয়, আমরা এখানে একটা গুগল ক্রোম খুলব। গুগল ক্রোম খুলে এখানে গুগলে আমরা সার্চ করব কোল্যাব। কোল্যাব যখন আমার সার্চিংয়ে আসবে, ওয়েলকাম টু কোল্যাব বলে আমার কাছে এরকম একটা জিনিস আসবে, এবং এই কোল্যাবটায় আমরা এখানে একটা নিউ নোটবুক ওপেন করব। এই নিউ নোটবুক ওপেন করলে আমার কাছে একটা কোল্যাবে নিউ নোটবুক ওপেন হবে। এটা আমরা ইন্টারনেট থেকে অ্যাক্সেস করব, তোমরা মোবাইল থেকেও অ্যাক্সেস করতে পারো। তোমাদের এর জন্য মোবাইলের কোনো পাওয়ারের দরকার হবে না, মানে মোবাইলের যে মোবাইলকে খুব পাওয়ারফুল হতে হবে এরকম নয়। নর্মাল ক্রোম অ্যাপ্লিকেশন হিসাবে, এটা ওয়েব অ্যাপ্লিকেশন হিসাবে ইউজ হবে। এটা একটা ক্লাউড বেস অ্যাপ্লিকেশন, সুতরাং তোমার মেশিনে কিন্তু অত বেশি প্রসেসিং লোড হতে দেবে না। তো এখানে আমরা পাইথন প্রোগ্রামে লিখতে পারবো। এখানে আমরা সাপোজ আমি এই নামটা দিলাম WBCHSC। তো এটা আমি এই প্রোগ্রাম ফাইলটা এখানে নাম হয়ে যাবে। এবার দেখো এই যে এখানে যেখানে আমরা প্রোগ্রামিং লিখব, এখানে প্রোগ্রামিং লেখার জন্য আমরা জাস্ট লিখব প্রিন্ট, এখানে আমরা লিখব হ্যালো ওয়ার্ল্ড। ওকে, বা তুমি তোমার নামও প্রিন্ট করাতে পারো। সো সিম্পল,
পাশে যে অ্যারো বাটনটা দেখতে পেলে, এই অ্যারো বাটনটা আমি ক্লিক করলাম লেখার পর। এই অ্যারো বাটনটা ক্লিক করার মানে তুমি যে লাইনটা লিখেছো সেই লাইনটা এক্সিকিউট করছে। দেখো অলরেডি লাইনটা এক্সিকিউট করে গেছে, এখানে নিচে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। সি লেখাটা কত সোজা, একটা লাইন লিখলে কাজ হয়ে গেল, 10টা কিছু মনে রাখতে হলো না। এবার আমরা যেটা বলবো যে পাইথন হচ্ছে ডাইনামিক টাইপিং। মানে আমরা নর্মালি যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম তার আগে আমাদেরকে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলতে হতো ওটা কী ধরনের ভ্যারিয়েবল, ইন্টিজার ভ্যারিয়েবল না ফ্লোট ভ্যারিয়েবল না ক্যারেক্টার ভ্যারিয়েবল, অর্থাৎ ডেটা টাইপ স্পেসিফিক। এখানে আমার ডেটা টাইপের দরকার নেই। এখানে সাপোজ আমি লিখলাম এর মধ্যে 10, তা 10টা কী নাম্বার, 10টা একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে কী বলে, ইন্টিজার। অটোমেটিক এ হচ্ছে সেই আইডেন্টিফায়ার যে 10কে হোল্ড করে আছে, আমরা ভাবি সেটা, কিন্তু এখানে তা হয় না। এখানে 10 মেমোরিতে একটা জায়গা নিয়ে আছে আর তাকে পয়েন্ট করে আছে, অর্থাৎ হচ্ছে একটা নাম বা ট্যাগ যে 10কে পয়েন্ট করে আছে। ধরো তোমার একটা ভালো নাম আছে সপ্তর্ষি, সেখানে তোমার বাড়ির একটা ডাক নাম আছে সে বাবু, বা তোমার বন্ধুরা তোমাকে ডাকে একটা নাম ধরে ডাকে। হ্যাঁ, তো তুমি লোকটা একটাই, কিন্তু তোমার দেখো 3টে নাম আছে। লাইক পাইথনেও তাই, 10 একা। এবার 10কে পয়েন্ট করে আছে, সেখানে বিও পয়েন্ট করতে পারে, সেখানে সিও পয়েন্ট করে থাকতে পারে। তাই জন্য কে আলাদা করে 10 হতে হয় না, বা কে আলাদা করে ইন্টিজার হতে হয় না। সি দেখো আমি এখানে a=10 লিখলাম, আমি এখানে লিখলাম প্রিন্ট তাহলে অটোমেটিক্যালি ও এর ভ্যালুটা প্রিন্ট করে দেবে, রাইট? এর ভ্যালু 10 প্রিন্ট করেছে, খুব ভালো। এবার যদি আমি ওকে জানতে চাই, তুমি আমাকে বলো যে এর টাইপটা কি, এর তো 10 বুঝলাম, তাহলে আমি যদি জানতে চাই হোয়াট ইজ টাইপ অফ তাহলে এর টাইপটা কি বলো। দেখো কি বলে দেখি, দেখো বলে দিচ্ছে কি এর টাইপটা ইন্টিজার। আমি কি ওকে কোথাও মেনশন করেছি এর টাইপ ইন্টিজার? ও নিজে থেকেই করে নিয়েছে, দেখো এর টাইপ ইন্টিজার। আচ্ছা ঠিক আছে, এটা তো গেল ইন্টিজারের জন্য। এবার আমি যদি ওকে দিই যে সে f=3.141, এই যে 3.141টা কি, পাই এর ভ্যালু, তাই তো? হ্যাঁ ঠিক বলেছো। তো এখানে প্রিন্ট, এখানে যদি আমি এফ করি তাহলে ও দেখো 3.141 প্রিন্ট করলো। এবার আমি যদি এখানে বলি প্রিন্ট টাইপ এফ, তাহলে ও কি করলো, দেখো এখানে বলে দিল ক্লাস ফ্লোট, অর্থাৎ এটা কি হয়ে গেল, ফ্লোট। আমি কি বলেছিলাম এটা ফ্লোট হবে? না বলিনি, কিন্তু ও নিজে থেকে করে দিল ফ্লোট। খুব ভালো কথা। আর একটা এক্সাম্পল দেখি, ধরো আমি এখানে লিখলাম সে আমি সঞ্জয়, ঠিক আছে, বা আমি এখানে লিখলাম s=wbchs, তাহলে আমি এখানে লিখলাম প্রিন্ট s। তাহলে চলো দেখি ও কি প্রিন্ট করছে, দেখো wbchs প্রিন্ট করছে। আচ্ছা আমি যদি জানতে চাই যে এই s এর টাইপটা কি, আমি যদি বলি প্রিন্ট টাইপ s, দেখো ও কি বলছে যে স্ট্রিং। আমি কিন্তু একবারও কোথাও বলিনি যে এসটা স্ট্রিং, আমি কিন্তু একবারও কোথাও বলিনি এফটা ফ্লোট, আমি কিন্তু একবারও কোথাও বলিনি এটা ইন্টিজার, কিন্তু ও নিজে থেকেই যে ভ্যালু দিচ্ছি সেই ভ্যালুর মতো করে ও ধরে নিচ্ছে যে আমি 10 দিয়েছি তাহলে ওটা ইন্টিজার হয়ে গেল, এটা আমি 3.14 দিয়েছি তাই জন্য এফটা ফ্লোট হয়ে গেল, আর আমি wbchs লিখেছি তার জন্য এসটা স্ট্রিং হয়ে গেল। তাহলে এই যে জায়গাটা, এটাকেই বলছে ডায়নামিক টাইপিং। এখন এই ডায়নামিক টাইপিংটা হয় কি করে? এই ডায়নামিক টাইপিংটা হতে গেলে আমাদের যেটা লাগে, এই ডায়নামিক টাইপিংটা হতে গেলে একটু আমরা যে স্লাইডটাই ছিলাম সেই স্লাইডটায় চলে যাই। ডায়নামিক টাইপিংটা হতে গেলে যেটা মেইনলি লাগে সেটা হচ্ছে এর জন্য আলাদা কোনো এক্সপ্লিসিট ডিক্লারেশন, কোনো এক্সপ্লিসিট ডিক্লারেশন আমরা করি, দেখলাম প্র্যাকটিক্যালি। তারপরে কি রান টাইম বাইন্ডিং, মানে কি ও যখন আমি 10 লিখছি তারপরেই কিন্তু ও ইট বিকাম ইন্টিজার। রান টাইম বাইন্ডিং এই কনসেপ্টটা রান টাইম পলিমরফিজম, একটা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। এটা আমরা একটু পরে যখন অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে জানবো তখন আমরা ব্যাপারটা আরো ডিটেইলে বুঝতে পারবো। যে শব্দটা মনে রাখো, রান টাইম বাইন্ডিং। এভরিথিং ইন আ পাইথন ইজ আ অবজেক্ট। দেখো আমরা ওখানে যখন লিখেছিলাম তখন এসেছিল ক্লাস ইনিট, ক্লাস স্ট্রিং, ক্লাস ফ্লোট, অর্থাৎ এখানে এভরিথিং ইজ আ ক্লাস অ্যান্ড
যখন আমি যে কোনো ইনস্ট্যান্স হচ্ছে অবজেক্ট। এখন ক্লাস আর অবজেক্ট এই দুটো বিষয়বস্তু খুব জটিল ব্যাপার, তাই না? তা আমি যদি একটা ছোট এক্সাম্পল দিই, ধরো স্টুডেন্ট, এই কথাটা, এটা হচ্ছে স্টুডেন্ট কথা মানে হচ্ছে সেখানে কিছু ডেসক্রিপশনস আছে। এবার ধরো তুমি তুমি একজন স্টুডেন্ট, রাইট? দ্যাট মিনস ইউ আর অবজেক্ট অ্যান্ড স্টুডেন্ট ইজ দ্য ডেসক্রিপশনস, রাইট? অর্থাৎ অবজেক্ট হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্যান্স, বা ক্লাস হচ্ছে একটা ডেসক্রিপশন বা একটা অ্যাবস্ট্রাকশন, একটা বিবরণ। সেই বিবরণকে যে বহন করে চলেছে, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো যে বহন করে চলেছে, সে হচ্ছে অবজেক্ট। অ্যান অবজেক্ট ইজ আ ইনস্ট্যান্স অফ আ ক্লাস। দেখো, আমি যদি বলি প্যারট ইজ আ বার্ড, তাহলে প্যারট হলো একটা অবজেক্ট বার্ড ক্লাসের। তুমি হলে একজন স্টুডেন্ট, তুমি হলে একজন অবজেক্ট স্টুডেন্ট ক্লাসে। আমি হলাম একজন টিচার, মানে আমি হলাম একজন অবজেক্ট টিচার ক্লাসের, রাইট? লাইক দিস। সো এভরিথিং ইন আ পাইথন ইজ অ্যান অবজেক্ট। তাই জন্য এখানে এই ইস্যুটা হয়। আর হচ্ছে ডাক টাইপিং, হোয়াট এভার কোয়াক কোয়াক, অ্যান্ড আমরা যদি বলি সাধারণত হোয়াট ইজ ডাক টাইপিং, ইট লুকস লাইক আ ডাক অ্যান্ড ইট কোয়াক কোয়াক, দেন ইটস আ ডাক। অর্থাৎ it looks like an integer, 10 is a looks like integer, so that's why it become integer. We say WBCHAC is a type of string, that's why it become a string. Okay, so another is type checking occurs at runtime. কোন টাইপ হবে সেটা রান টাইমে অকার করছে। তাহলে এখানে runtime determination, name object binding and flexible variable assignment, যেটার ফিচারটা আমরা দেখতে পেলাম, দ্যাট ওয়াজ কল্ড কি ডাইনামিক টাইপিং, যেটা কিনা খুব পাওয়ারফুল ফিচার অফ পাইথন। নাও পাইথন কিভাবে মেমরি অ্যালোকেট করে, এই ছবিটা দেখলেই আমরা সব বুঝতে পারবো। এই যে বলেছিলাম পাইথন আমি 10 লিখলাম, তাহলে দেখো x এর মধ্যে 10 আছে। এবার যদি আমি লিখি y ইকুয়ালস টু x বা z ইকুয়ালস টু y, তাহলে সেক্ষেত্রে সবাই কিন্তু এই 10টাকেই পয়েন্ট করে আছে, অর্থাৎ 10 একবার লিখে দিয়েছি, তাই জন্য x এর মধ্যে আমার 10 গেল। অর্থাৎ সাধারণত যেটা হয় যে যখন আমি y ইকুয়ালস টু 10 লিখেছি, তাহলে 10 পয়েন্ট করে আছে। ওকে, নাও যখন z ইকুয়ালস টু y লিখছি, অর্থাৎ y আর z একই লোকের দুটো নাম। ওকে, তার মানে এখানে পাইথন যেটা করে যে প্রথমে মেমরি অর্থাৎ অবজেক্টটা আগে ক্রিয়েট করে নেয়। অবজেক্ট কোথায় ক্রিয়েট হয়? হিপ মেমরিতে। তারপরে ও কি করে, যখন নামটা দিয়ে ওই অবজেক্টটাকে পয়েন্ট করে থাকে, নামগুলো কোথায় থাকে? স্ট্যাক মেমরিতে। এরা এই হিপ মেমরি আর স্ট্যাক মেমরি কোথায় থাকে? র্যামে থাকে। অর্থাৎ আমি যখন 10 লিখছি, a ইকুয়ালস টু 10 লেখা মানে 10 হিপ মেমরিতে একটা জায়গা নিল, তারপর a তৈরি হলো স্ট্যাক মেমরিতে, a পয়েন্ট করে থাকলো 10 কে। আন্ডারস্ট্যান্ড? এবার যদি লিখি আমি b ইকুয়ালস টু a, মানে কি? স্ট্যাক মেমরিতে b তৈরি হলো, b কি করলো? ওই হিপ মেমরির 10 কেই পয়েন্ট করলো। আমি যদি লিখি c ইকুয়ালস টু b, স্ট্যাক মেমরিতে একটা c তৈরি হলো, আবার c ওই 10 কেই পয়েন্ট করলো। তার মানে 10 একবারই হিপ মেমরিতে জায়গা নিচ্ছে, a b c এরা সবাই কিন্তু 10 কে পয়েন্ট করে আছে, রাইট? এইভাবে কিন্তু পাইথন কাজ করে। নাও পাইথনে দু ধরনের এক্সিকিউশন মোড থাকে। একটাকে বলে ইন্টারঅ্যাক্টিভ মোড, অর্থাৎ আমি যখন এখানে লাইনটা লিখলাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, দেখতে পেলে, দ্যাট ইজ কল্ড ইন্টারঅ্যাক্টিভ মোড। ও কি করলো? জাস্ট হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করলো, সেটা হচ্ছে রিড ইভাল প্রিন্ট অ্যান্ড লুপ। হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করে দিল, জাস্ট হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করলো, আর কিছু না। ওকে, আরেকটা হচ্ছে পাইথন মোড, অর্থাৎ আমি গোটা প্রোগ্রাম, মানে স্ক্রিপ্ট মোড যেটা, অর্থাৎ আমি একটা গোটা প্রোগ্রাম লিখলাম, সেটাকে .py দিয়ে সেভ করলাম, তারপর অ্যাজ আ হোল গোটা প্রোগ্রামটা রান করলাম। আর আমি স্ক্রিপ্টের ক্ষেত্রে মানে আমি ইন্টারঅ্যাক্টিভ মোডে কি, আমি লাইন বাই লাইন লিখছি, তাতেও প্রোগ্রামটা রান করছি। সো দ্যাট মিনস স্ক্রিপ্ট মোড হচ্ছে ভেরি মাচ ইন্টারঅ্যাক্টিভ মোড, এবং সেই ইন্টারঅ্যাক্টিভ মোড মানেই হচ্ছে যে আমি একটা লাইন লিখছি সেটাকে এক্সিকিউট করতে পারছি, দুটো লাইন লিখছি সেটাকে এক্সিকিউট করতে পারছি।
কিন্তু স্ক্রিপ্ট মোড কি, যখন স্ক্রিপ্ট মোড এক্সিকিউট করবে তখন তোমাকে একটা গোটা প্রোগ্রাম লিখতে হবে, সেটাকে .py দিয়ে সেভ করতে হবে, তারপরে তুমি গোটা প্রোগ্রামটাকে একসাথে নিয়ে এক্সিকিউট করবে। ওকে, সো দেয়ার আর টু মোড। নাও এখন প্রশ্ন হচ্ছে যে এত কিছু ফিচার তো আমরা বললাম এবার পাইথন, তা আজকে আমরা মোটামুটি পাইথন ফিচার্সগুলোই কিন্তু পরপর দেখলাম। এই ফিচার্সগুলো দেখার পর তোমার কি মনে হচ্ছে? দেখো, পাইথন ভার্সেটাইল, পাইথন এক্সটেন্সিভ লাইব্রেরি আছে, প্রচুর বিরাট লাইব্রেরি, ওতে সমস্ত কোড আগে থেকে লেখা আছে, তুমি খালি জানতে হবে কোনটা কোন জন্য ব্যবহার হয়। যদি এটা জানো তাহলে তুমি পাইথনে কোডিং লিখতে পারো। এবং লার্জ কমিউনিটি কন্ট্রিবিউট আছে, কারণ প্রচুর লোক পাইথন করছে, অর্থাৎ তুমি সেই পাইথনের প্রচুর রিসোর্সও পাবে, প্রচুর হেল্পও পাবে। কোথাও প্রোগ্রামিং লজিক শেয়ার করতে হলে তুমি সেই প্রোগ্রামিং লজিক শেয়ার করার জায়গাও পাবে, কমিউনিটি পাবে। এবং ইনক্রিজিং পপুলারিটি, প্রচুর লোক পাইথন ব্যবহার বাড়াচ্ছে। এবং সেই পাইথন ব্যবহারের জন্য আমরা বেসিক্যালি যেটা করি, ওয়েব ডেভেলপ কোথায় কোথায় পাইথন ব্যবহার হয়, এখন আমি বলবো কোথায় ব্যবহার হয় না। ওয়েব ডেভেলপমেন্টে পাইথন ব্যবহার হয়, ডেটা সায়েন্সের ক্ষেত্রে পাইথন ব্যবহার হয়, মেশিন লার্নিং এর ক্ষেত্রে পাইথন ব্যবহার হয়, ইভেন সায়েন্টিফিক কম্পিউটেশনের ক্ষেত্রেও পাইথন ব্যবহার হয়। অটোমেশন, আইওটি প্ল্যাটফর্ম বা বিভিন্ন ধরনের অটোমেশন রোবোটিক্সের ক্ষেত্রেও বা স্ক্রিপ্টিং এর ক্ষেত্রেও কিন্তু পাইথন ব্যবহার হয়। সো এখন বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে তুমি যে কোনো সেক্টরে যাবে, সেটা ব্যাংকিং সেক্টর হতে পারে, কমার্স সেক্টর হতে পারে, অ্যাকাউন্টিং সেক্টর হতে পারে, লিটারেচার সেকশন হতে পারে, সোশ্যাল সায়েন্স সেক্টর হতে পারে, সবাই কিন্তু ডেটা অ্যানালিসিস করার জন্য পাইথনকেই ব্যবহার করছে, কারণ এতে এত বেশি রিচ লাইব্রেরি আছে। হিউম্যান জাস্ট টুলটা জানলেই হবে, সেই টুলটা কিভাবে ব্যবহার করতে হয় জানলেই হয়ে যাবে, টুলস কিছু লেখার দরকার পড়ছে না। তাই পাইথন কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। তাই এখনো অবধি আমরা যেটা করলাম সেটা ভেরি মাচ ইন্ট্রোডাকশন টু পাইথন। আমরা এখনো কোডের মধ্যে ঢুকিনি, আমরা স্টেপ বাই স্টেপ কোডের মধ্যে ঢুকবো। এখন অবধি যেটুকু বললাম সেটুকু নিয়ে কিছু এমসিকিউ কোশ্চেন আনসার আমরা ডিসকাস করে নিই। চলো, ইন্ট্রোডাকশন অফ পাইথন প্রোগ্রামিং এ হু ক্রিয়েটেড পাইথন? সি গুডিও ভ্যান রোসো created Python in 90s and Monty Python Flying Circus এর নাম অনুযায়ী কিন্তু সে পাইথন প্রোগ্রামিং এর নামকরণ করেছে। And the programming language began by, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন আমরা কাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে পড়লাম, সেখানে কি পড়লাম? ইমিটেটিং অ্যান্ড অ্যাবস্ট্রাক্টিং কম্পিউটার অপারেশনস, অর্থাৎ কম্পিউটার অপারেশনস গুলোকে যখন আমরা সিকোয়েন্সিয়ালি লিখলাম তখন সেটাকে বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। Which feature is common in imperative language? Imperative language এ সবসময় সিকোয়েন্সে আমি সিকোয়েন্সিয়ালি কমান্ডগুলোকে এক্সিকিউট করি, সেটা প্রসিডিউরালি হোক, সেটা অবজেক্ট ওরিয়েন্টেডই হোক, বা সেটা স্ট্রাকচারেরই হোক, তাহলে আমি পরপর সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট করি। তাহলে সিকোয়েন্স অফ কমান্ডস হচ্ছে ইম্পারেটিভ ল্যাঙ্গুয়েজের একটা কমন ফিচার। পরের প্রশ্নে আসা যাক, হোয়াট ডাজ পাইথন প্রোগ্রামিং কম্পাইল বিফোর ইন্টারপ্রিটেশন? তাহলে পাইথন প্রোগ্রামিং কম্পাইলেশনের পরে কি জেনারেট করে? যখন আমরা সোর্স কোডটাকে কম্পাইলারের কাছে দিই, কম্পাইলার কি জেনারেট করে? বাইট কোড। কম্পাইলার বাইট কোড জেনারেট করে, অর্থাৎ পাইথন কম্পাইলার বাইট কোড জেনারেট করে। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট কাইন্ড অফ টাইপিং ডাজ পাইথন ইউজ? একটু আগে আমরা যেটা দেখলাম, পাইথন কি ধরনের ইউজ করে? ডাক টাইপিং ইউজ করে। ওকে, হোয়াট কাইন্ড অফ টাইপিং? পাইথন ডাক টাইপিং ইউজ করে। এবং পাইথন কিন্তু ডাইনামিক টাইপিং। ডাক টাইপিং মানে ইট লুকস লাইক আ ডাক and it is quack quack and it's a duck. Okay, next question. Which mode is best mode for testing short code snippet? ছোট ছোট কোড স্নিপেট আমরা যদি লিখি তাহলে সেটা কি? দু ধরনের মোড আমরা পড়েছি, একটা ইন্টারঅ্যাক্টিভ মোড, একটা স্ক্রিপ্ট মোড। স্ক্রিপ্ট মোডে আমরা বড় প্রোগ্রাম লিখি .py দিয়ে, আর ইন্টারঅ্যাক্টিভ মোডে আমরা ছোট ছোট কোড স্নিপেট লিখি। তাহলে বেস্ট মোড কোনটা? ইন্টারঅ্যাক্টিভ মোড। তো দ্য ফার্স্ট, আজকে আমরা যেটুকু দেখলাম যে ইন্ট্রোডাকশন টু পাইথন, এরপরে যে আমরা ভিডিওটা করব, এর পরের ভিডিও আমাদের যেটা আসবে সেটা হচ্ছে পাইথন টোকেনস অ্যান্ড ক্যারেক্টার সেটের উপরে ভিডিও আসবে, এবং ফলোড বাই লুপ, তারপরে লিস্ট, পাইথন কালেকশনস, দেন পাইথন ফাংশনস, দেন পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, দেন মেশিন লার্নিং।
অর্থাৎ তোমরা এই ভিডিওটা পরপর ফলো করতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে থাকবে। থ্যাংক ইউ।